আইএসপিআর এর তথ্য অনুযায়ী, আইএসপিআর তো জানেনই আপনারা, আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর, সেটার তথ্য অনুযায়ী আগামী 2-1 দিনের মধ্যেই নাকি পার্বত্য চট্টগ্রামে ভয়াবহ দাঙ্গা হতে পারে। এখন এই দাঙ্গা কেন হতে পারে, কি সমাচার ইত্যাদি নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে জেনে ফেলেছেন। যারা জানেন না তাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, গত 2-1 দিন ধরে পাহাড় একদম ভালো নেই। পাহাড়ে সেখানে মানুষ ভয়াবহ বিপদের মধ্যে রয়েছে। পাহাড়ে বিশেষ করে জাতিসত্তার জনগণ অর্থাৎ আদিবাসী যারা, তাদের ঘর বাড়িতে আগুন দেওয়া হয়েছে, তাদের দোকানপাটে আগুন দেওয়া হয়েছে এবং তাদেরকে নানানভাবে সেখানে হুমকিতে রাখা হয়েছে। এবং গত 2 দিনে সেখানে বেশ কয়েকজন আহত হয়েছেন এবং নিহত হয়েছেন। এইচএসসি পরীক্ষার্থী জুনান নামের একটি ছেলেকে সেনাবাহিনী গুলি করে হত্যা করেছে। হত্যা এই কারণে বলছি যে ঘটনা যাই হয়ে থাকুক না কেন, কোনো আইনশৃঙ্খলা বাহিনী কিংবা অন্য কেউ যখন কোনো মানুষকে এইভাবে মেরে ফেলে তখন সেটাকে হত্যা বলা হয়। তার কারণ হচ্ছে বিচার বহির্ভূত যে কোনো হত্যাই হত্যা, সেটাকে কোনোভাবেই দুর্ঘটনা কিংবা অন্য কিছু বলার কোনো সুযোগ নেই। বিগত 16 বছরে শেখ হাসিনার ফ্যাসিস্ট যে শাসন, সেই শাসন আমলে অনেক মানুষকে ক্রস ফায়ারের নাটক সাজিয়ে হত্যা করা হয়েছে, সেসব আমরা জানি। বিনা বিচারে বহু মানুষকে এখানে হত্যা করেছে। মাদক ব্যবসার নামে অমুক তমুক হ্যান ত্যান বহু কিছু ব্যাপার স্যাপার, নাটক ফাটক, জঙ্গি হ্যান ত্যান ইত্যাদি সাজিয়ে বহু মানুষকে এখানে হত্যা করা হয়েছে। এবং আমরা পাহাড়েও দেখি, পাহাড়েও সেই চিত্র আমরা প্রায় দেখি। আপনাদের নিশ্চয়ই মনে আছে, যারা জানেন, খোঁজখবর রাখেন, রমেল চাকমা নামক একটি ছেলেকে সেনাবাহিনী মেরে ফেলেছিল এবং তাকে পেট্রোল দিয়ে একদম পুড়িয়ে দিয়েছিল। তার লাশ হসপিটালে ভর্তি করিয়েছিল প্রথমে, তারপর সেখান থেকে নিয়ে এসে পরিবারকে আর লাশটি দেয়নি। তো এই যে একের পর এক পাহাড়ে হত্যা চলে, একের পর এক পাহাড়ে নির্যাতন চলে, নিপীড়ন চলে, উন্নয়নের নামে সেখানে পাহাড়িদের বসত ভিটা থেকে উচ্ছেদ করা হয় এবং সেখানে কি যেন আছে, সরকারের কি বলে এটাকে কতগুলো অর্থনৈতিক জোন, হ্যাঁ, সেই অর্থনৈতিক জোনের আন্ডারে অনেকগুলো মানুষকে সেখান থেকে উচ্ছেদ করা হয়। মোরগ সম্প্রদায়ের মানুষকে আমরা জানি, এস আলম গ্রুপের যে রাবার কোম্পানি, তারা নাকি সেখানে কোম্পানি করবে, সেই জন্য মোরগদেরকে সেখান থেকে উচ্ছেদ করে দিয়েছে। তো এই যাবতীয় বিষয়ে পাহাড়কে কেন্দ্র করে ঘটে। এখন পাহাড়ে তো ধরেন আমাদের সমতলে যেরকম শাসন চলে সেরকম চলে না। যেরকম আমাদের সমতলে বিজিবি নেই, আমাদের সমতলে সেনাবাহিনী নেই, সেনাবাহিনী আছে ওই তাদের ক্যান্টনমেন্টে। যদিও এখন পরিস্থিতি ভিন্ন, এখন বিজিবিকে দেখা যায়, সেনাবাহিনীকে দেখা যায়, মানে অভ্যুত্থানের সময় দেখা গিয়েছে, তারপরে এখনও দেখা যায়। এখন তো সেনাবাহিনীর কাছে আবার ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে, সো তাদেরকে দেখা যায়, নানানভাবেই দেখা যায়। কিন্তু নর্মাল সিচুয়েশনের কথা আমি বলছি যে সেই সময় কিন্তু তাদেরকে দেখা যায় না। সেনাবাহিনী ওই ব্যারাকে থাকে আর বিজিবি থাকে সীমান্তে, আর সমস্ত বাকি সব কিছু দেখে হচ্ছে পুলিশ কিংবা অন্যান্য পুলিশ সহ আরও যারা আছে, বিভিন্ন গোয়েন্দা সংস্থা ইত্যাদি। কিন্তু পাহাড়ের সিচুয়েশন ডিফারেন্ট। পাহাড়ে সেখানে পুলিশ হয়তো আছে কোনো অঞ্চলে, চট্টগ্রামে, কিন্তু বিশেষ করে খাগড়াছড়ি, রাঙামাটি, তারপরে পানছড়ি, দীঘিনালা ইত্যাদি যে জায়গাগুলো রয়েছে, সেইখানে সেনাবাহিনীর শাসন চলে, অঘোষিত সেনা শাসন। এই অঘোষিত সেনা শাসনের আন্ডারে আমরা দেখতে পেয়েছি যে সেখানে নানান ধরনের জুজুর ভয় দেখানো হয়। এই অমুক অ্যাটাক করবে, তমুক অ্যাটাক করবে, সেনাবাহিনী না থাকলে পার্বত্য চট্টগ্রামের মানুষ তারা অন্য দেশে চলে যাবে, এই পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের মধ্যে আর থাকবে না ইত্যাদি। কিন্তু ঘটনা হচ্ছে যে পার্বত্য চট্টগ্রামের মানুষ তারা স্বায়ত্তশাসন দাবি করেছে। আমরা যারা এখানে মানুষের অধিকারে বিশ্বাস করি, তারা তো বরং এক ধাপে এগিয়ে বলেছে যে পাহাড়িদেরকে আত্মনিয়ন্ত্রণাধিকার দিতে হবে। তার কারণ হচ্ছে যে পাহাড়ের মানুষের ভাষা আলাদা, সংস্কৃতি আলাদা, খাবার দাবার আলাদা, তো সমস্ত কিছু যেহেতু আলাদাই এবং অনেকটা দেখতেও আলাদা, তো তারা তাদের মতো করে থাকুক, তাদের মাতৃভাষায় তারা কথা বলুক, তারা শুধুমাত্র এই যে আত্মনিয়ন্ত্রণাধিকারের যে ব্যাপারটি সেটা থাকুক তাদের জন্য, কি অসুবিধা। কিন্তু ঘটনা হচ্ছে এখানে পাহাড়িদের নামে নানান রকম ব্যাপার স্যাপার এখানে রটনা করা হয়। পাহাড়িরা বাংলাদেশের মধ্যে থাকতে চায় না, তারা বিচ্ছিন্নতাবাদী, তারা বিচ্ছিন্ন হতে চায় ইত্যাদি ইত্যাদি। কিন্তু আজ পর্যন্ত দেখলাম না যে পাহাড়িরা এই দাবি করেছে যে আমরা বিচ্ছিন্ন হতে চাই, আমরা বাংলাদেশ রাষ্ট্রের সঙ্গে থাকতে চাই না।
না, এই দাবি তো তারা করেনি। তাহলে এই যে প্রোপাগান্ডা, এই প্রোপাগান্ডা কারা ছড়ায় এবং কারা এই ধরনের ব্যাপারগুলো সাজিয়ে ফায়দা লোটে? আমি এখানে আমাদের অনেক বাঙালি নাগরিকদের মধ্যে দেখি যে তারা পাহাড় প্রশ্নে যথেষ্ট কনজারভেটিভ। তারা সেনাবাহিনী সেখানে থাকুন সেটাই চান, প্রয়োজনে আরও কয়েকটা ক্যাম্প সেখানে বানানো হোক সেটাও চান কেউ কেউ। কিন্তু প্রশ্ন হচ্ছে যে সমতলে সেনা শাসন চান না কেন আপনারা? সমতলে কি সমস্যা? পাহাড়ে সেনা থাকতে পারবে, কিন্তু সমতলে সেনা থাকতে পারবে না কেন? তারাও বাংলাদেশি, আমিও বাংলাদেশি। এখন আমি বাঙালি, আপনি বাঙালি, তারা হয়তো বাঙালি নয়, তারা চাকমা, মারমা, ত্রিপুরা, ওরাং, হাজং ইত্যাদি। তো ঘটনা হচ্ছে যে নিজের বেলা 16 আনা, কিন্তু পরের বেলায় 1 আনাও না। হ্যাঁ, পরের বেলায় হচ্ছে কি তারা বিচ্ছিন্নতাবাদী। ব্যাপারটা হচ্ছে কি জানেন, যে এই ধরনের জাতিবিদ্বেষী চিন্তাভাবনা যতদিন আমরা পোষণ করব, যতদিন আমরা মানুষের অধিকার হরণ করার জন্য সচেষ্ট থাকব, ততদিন পর্যন্ত না আমাদের দেশের উন্নতি হবে না। মানসিকভাবে যদি উন্নত না হতে পারি তাহলে আমাদের কোনো উন্নয়নই হবে না। কে যেন বলেছিলেন যে যে জাতি অন্য জাতির উপরে শোষণ নিপীড়ন চালায় সেই জাতিভুক্ত জনগণ নিজেরাও স্বাধীন নয়। একসময় পশ্চিম পাকিস্তান এই পূর্ব পাকিস্তানের জনগণের উপরে শোষণ, দমন, পীড়ন, নির্যাতন চালাতো, তারা আমাদেরকে উপজাতি বলতো। আর আজকে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বাংলাদেশের লোকজন বাংলাদেশের অভ্যন্তরে যারা বাংলাদেশি তাদেরকে উপজাতি বলে। পার্থক্য কোথায়? তারা তো ভাই উপজাতি না, তারা আদিবাসী, ছোট ছোট জাতি পাহাড়ে থাকে কিংবা সমতলেও আছে। গারোরা আছে সমতলে, সাঁওতালরা আছে সমতলে, পটুয়াখালীতে সম্ভবত রাখাইনরা আছেন। তো এরা সংখ্যায় কম, ছোট ছোট জাতি, কিন্তু উপজাতি তো নয় ভাই। উপজাতি বলে তাদেরকে এই যে অধিকার বঞ্চিত করে রাখার ব্যাপারটি, এটি হচ্ছে রাষ্ট্রের নিপীড়ক চরিত্র। এই চরিত্রের বিরুদ্ধে যদি কথা বলতে যাই তো আমি বিচ্ছিন্নতাবাদী। রাষ্ট্র যখন কাউকে বিচ্ছিন্নতাবাদী হিসেবে ট্যাগ দেয় তখন বুঝতে হবে সে আসলে তার অধিকারের কথা বলেছে। পাহাড়েও তাই, পাহাড়ের মানুষ অধিকারের কথা বলছে বলে তারা এখন বিচ্ছিন্নতাবাদী।